মন্ত্রী এমপিদের শপথে প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা। বসবাসের জন্য থাকছে ৩৭টি নতুন বাড়ি, জানালেন গৃহায়ণ উপদেষ্টা। অবশেষে জুলাই সনদ সই করল এনসিপি। বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার পূর্ণতা পেল ঐতিহাসিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা, জানালেন মেজর হাফিজ। অগ্রাধিকার পাবেন ত্যাগীরা। এবং জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে, বলছে টিআইবি। বিগত 4 সংসদের চেয়ে এবার এমপিদের ঋণ সর্বোচ্চ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। নতুন সরকারের শপথ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে। কাল সকাল 10টায় শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। এরপর দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হবেন। একই দিন বিকেল 4টায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকার। ওই দিন সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। রীতি ভেঙে এবার নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরের সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি। বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তার অভিপ্রায় অনুযায়ী সাজানো হবে বলেও জানান উপদেষ্টা। ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সনদে সই করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সইয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেল জুলাই সনদ। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়েই এগোতে হবে। তিনি জানান, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে তারা সংসদে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। ফলে সেটার জন্য আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। দেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনার অংশ হিসেবে বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় সাক্ষাৎ করেন। পরে দলটির আমির বলেন, রাজনৈতিক অঙ্গনে এমন সাক্ষাৎ নতুন ধারার রাজনীতির সূচনা করবে। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জোর দিয়েছে বলে জানানো তিনি। জুলাই সনদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে, আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয়। কারণ এটা হলে তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে।
আগামী সংসদ নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে বলে অভিযোগ করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. উসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ৫ই আগস্ট এবং ৩৬ জুলাই শিক্ষা দিয়েছে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা কোনোভাবেই পৃথিবীর বুকে শক্তিশালী জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। এতে সবাইকে একসাথে কাজ করে ভঙ্গুর দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর মাহবুবুল্লাহ। আমাদের সিভিল ব্যুরোক্রেসি নানাভাবে বিভক্ত। ব্যুরোক্রেসি হবে নিরপেক্ষ এবং ব্যুরোক্রেসি হবে যেটাকে বলা যায় একটা ইম্পার্শিয়াল অর্গানাইজেশন। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশকে বারবার বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি তারা অত্যন্ত দেশপ্রেমিক, শান্ত শিষ্টভাবে, দৃঢ়ভাবে, নীরবে কোনো ধরনের গণ্ডগোল ব্যতি রেখে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনটি তারা উপহার দিয়েছে জাতিকে 12ই ফেব্রুয়ারি তারিখে। এদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, এবারের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই 12ই ফেব্রুয়ারির একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। এই নির্বাচন প্রমাণ করে যে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করি। এ সময় দুর্নীতি, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন সহ দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করাই এটা একটি বড় চ্যালেঞ্জ হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। সোমবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। তারা বলেন, ক্ষমতায় বসার আগেই একটি দল জুলুম নির্যাতন শুরু করেছে। আর প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের উপর হামলা নির্যাতন শুরু করে দিয়েছে। তালিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এর প্রতিবাদে 11 দল ঐক্যবদ্ধ আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে যে ভোট ডাকাতরা গিয়েছে, জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি, আমরা রাজপথে থাকব। জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি উল্লেখ করে এবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিগত 4 সংসদের চেয়ে এবার এমপিদের ঋণ সর্বোচ্চ বলেও জানায় সংস্থাটি। টিআইবির হলফনামা ভিত্তিক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
এতে বলা হয় দলভিত্তিক হিসাবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 189 জন কোটিপতি, যা দলটির সংসদ সদস্যের 90.87%। জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কোটিপতির সংখ্যা 38 জন, যা 55.07%। অস্থাবর সম্পদের হিসেবে প্রায় 184 জনকে আমরা পেয়েছি তারা কোটিপতি, এবং 1 কোটি টাকার নিচে আসলে আছে 37.54% সংসদ সদস্যের অস্থাবর সম্পদ। 1 কোটি থেকে 10 কোটি আছে 46.42%, 10 কোটি থেকে 50 কোটি 11.6%। একই সঙ্গে সংসদ সদস্যদের ঋণের চিত্র তুলে ধরেছে টিআইবি। ত্রয়োদশ সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দায় এবং ঋণের দিক থেকে যদি দেখি, ত্রয়োদশ সংসদ সদস্যের অর্ধেক সদস্যই দায় বা ঋণ রয়েছে তাদের। দলগতভাবে বিএনপিতে এই হার 62% এবং জামাত ইসলামীতে এই হার 16%-এর মতো। এতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে। সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তমূলক হয়েছে। তা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল এবং প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধির প্রতিপালনে পুরোপুরিভাবে সক্ষম হয়নি। এবারের সংসদেও ব্যবসায়ী পেশার প্রার্থীরাই সবচেয়ে বেশি, প্রায় 60%। এবারের সংসদে ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশার ব্যবসা, প্রত্যক্ষভাবে পেশা তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%। নির্বাচন প্রতিহত করার ঘোষণা থাকলেও মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ভোটার হিসেবে অংশ নিয়েছে বলেও জানায় টিআইবি। বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো, নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে 7.5 কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 12 শতাধিক রানারের অংশগ্রহণে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দুটি আলাদা ইভেন্টে অংশগ্রহণ করেন 7 শতাধিক পুরুষ এবং 5 শতাধিক নারী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক ও অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি খেলাধুলায় গুরুত্ব তুলে ধরে সুস্থ সবল তরুণ প্রজন্ম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রাজধানীর রেডিসন ব্লুতে শুরু হতে যাচ্ছে সুলতান সোফরা। এতে রমজান মাস জুড়ে মিলবে তুর্কি খাবার ও দেশটির সাংস্কৃতিক অভিজ্ঞতা। আয়োজকরা বলছেন, বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি তুরস্ক থেকে আসা অভিজ্ঞ শেফদের তত্ত্বাবধানে পরিবেশন করা হবে অথেন্টিক তুর্কি কুইজিন, শর্মা ও কাবাবের মতো জনপ্রিয় আইটেম। এর পাশাপাশি থাকবে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী নানা পদ। শুধু খাবারই নয়, দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ তুর্কি বাজার, লাইফস্টাইল পণ্য ও সাংস্কৃতিক আবহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন। এই আলোচনার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য নতুন কোনো সামরিক সংঘাত এড়ানো। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।